থামবে না একদিনও। তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চতুর্থ দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। পাকিস্তানের জাহাজ নিয়ে প্রতিবেশী দেশের অপপ্রচারের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় প্রশিক্ষণরত আরো ৩ SIকে অব্যাহতি। স্থগিত করা হলো সমাপনী কুচকাওয়াজ। পোষ্য কোটা নিয়ে আবার উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। মুখোমুখি শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, পর্যালোচনা কমিটি গঠন। যশোরে রাজনৈতিক প্রভাবশালীদের দখলে আশ্রয়ণ প্রকল্পের ঘর, লেগেছে এসি টাইলস। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। গাজীপুরের বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। পুলিশ জানিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে RMG কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করছে। অবরোধের কারণে সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কয়েক মাস ধরেই চলছে গাজীপুরে শ্রমিক অসন্তোষ। বকেয়া বেতনের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। টানা চতুর্থ দিনের মতো বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শ্রমিকরা জানায়, গত 5 আগস্টের পর থেকে বেতন না পাওয়ায় বাধ্য হয়েই সড়কে নেমেছে তারা। এদিকে সড়ক অবরুদ্ধ থাকায় ওই পথে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। তৈরি হয়েছে তীব্র যানজট। আমরা এই হেমায়তপুর থেকে আসছি। হেমায়তপুর থেকে আসার পর অর্ধেক রাস্তা নামাই দিয়েছে, এখন বলতেছে যার যাওয়া যাবে না, যখন হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে আসলাম আর কি, অনেক অবস্থা খারাপ ভাই, দেশ দুনিয়ার অবস্থা অনেক খারাপ ভাই। যা দেখতেছি দেশের অবস্থা কোনো সময় ভাবা যায় না আর কি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কি বন্ধ থাকায় এখন পর্যন্ত কি ধরনের ভোগান্তি তৈরি হয়েছে আমাদের জানাবেন, এবং পোশাক শ্রমিকরা কি বলছেন? মেহজাবিন, আসলে গাজীপুরের সারাবু এলাকায় ইন্ডাস্ট্রিয়াল যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকের 1 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা মহাসড়ক চন্দ্রা নবীনগর মহাসড়ক তারা অবরোধ করে কিন্তু তারা এখনও কিন্তু অবরোধ চলমান রয়েছে। এবং শ্রমিকদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তাদের বকেয়া বেতন যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই মহাসড়কে অবস্থান করবেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আজ চতুর্থ দিন কিন্তু এই মহাসড়ক অবরোধ। আজ সকাল থেকে কিন্তু মহাসড়ক অবরোধ রয়েছে এবং যে পথচারী রয়েছে, যে যাত্রী রয়েছে, চালক রয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে তাদের কিন্তু 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এতে করে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা দেখেছি যে অনেক সময় দেখেছি যে অসুস্থ রোগীও রয়েছে, এর মধ্যে
বৃদ্ধ এবং শিশু পথচারী রয়েছে এবং অ্যাম্বুলেন্স রয়েছে। এই সকল কিছু মিলিয়েই কিন্তু পথচারী এবং যাত্রীরা বলছেন তারা কিন্তু চরম ভোগান্তিতেই রয়েছেন এবং দীর্ঘ 3 থেকে 4 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে তারা কিন্তু অবরোধ করে রেখেছে এবং এই যানজটের কারণেই কিন্তু এই পথচারীরা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছে। আমি যদি একজন পথচারীর সাথে একটু এই যায় পায়ে হেঁটেই কিন্তু তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরছে এবং তারা বলছেন যে তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ শ্রমিকদের সাথে দফায় দফায় কথা বলেও কিন্তু তাদের এই সমস্যার সমাধান হয়নি এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনে এই শ্রমিকদের বলেও তারা কিন্তু সরাতে পারছে না এবং শ্রমিকরা বলছেন যে গত কয়েকদিনে 2-3টা তারিখ দেওয়ায় তারা কিন্তু আসলে তাদেরকে বিশ্বাস করতে পারছে না। সে কারণে কিন্তু আমি যদি একজন পথচারীর সাথে কথা বলি, আপনাদের এই যে মহাসড়ক অবরোধ করে রাখে আপনাদের ভোগান্তি হচ্ছে কতটুকু? অনেক ভোগান্তি হচ্ছে আমাদের, ভোগান্তির তো কোনো শেষ নেই। আজকে কতদিন পর্যন্ত মনে করেন যে এই রাস্তা অবরোধ করে আছে, আমাদের তো অনেক ভোগান্তি চলতে আছে। বেতন দেওয়ার কথা 12 তারিখে বেশি দেয় না, কইছে 20 তারিখে, এখন 20 তারিখে বেড়া দিব না। তো শ্রমিকরা বলছিলেন যে তাদের বেতন না দেওয়া পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে রাখবেন এবং যে পথচারী রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু চরম ভোগান্তিতেই রয়েছে। এই ভোগান্তির কখন শেষ হবে সে শ্রমিকরা সাধারণ জনগণ বলছে যে এই মহাসড়ক থেকে আসলে তারা স্বস্তি চাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাকিস্তানের জাহাজ নিয়েও নানা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয় উল্লেখ করে প্রতিবেশী অনেক দেশ উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানে পুলিশের লুট হওয়া সকল অস্ত্র উদ্ধার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তো চট্টগ্রামে পুরোপুরি সন্তোষজনক নয়, এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি, হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসে আমাদের দেশে? আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? তো এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু, যারা এটা রটাচ্ছে এটা আমাদের দেশের শত্রু, এটা আপনারা প্রচার করেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাজশাহীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও 3 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মাসুদুর রহমান। তিনি জানান 3 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী 26 নভেম্বর এই 40তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। নিয়ে প্রশিক্ষণরত 40তম এসআই ব্যাচের মোট 804 জনের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো।
কিছু কিছু কাজ থাকে যে একাডেমিক ট্রেনিং পিরিয়ডের মধ্যে মনে কর ডুজ এন্ড ডোন্টস থাকে, ওদের ফিল্ডে কাজ থাকে, তারপরে ক্লাস করতে হয় বা কিছু। এই জায়গাতে এটাকে বলে বিপি ম্যানুয়াল বা ট্রেনিং ম্যানুয়াল আছে, ঠিক আছে না? ট্রেনিং ম্যানুয়ালের মনে করো যে এর মধ্যে যেগুলো থাকে এটা যদি ভঙ্গ করে, দেখেন শৃঙ্খলা ভঙ্গ, যদি আমি সামারি বলি ভাইয়া, তাহলে শৃঙ্খলা ভঙ্গ জনিত, বুঝছে না? এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। মেধা না কোটা, পোষ্য কোটা বহাল রাখায় আবারও এই স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ভর্তিতে 3% পোষ্য কোটা বহাল রাখার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মুখোমুখি অবস্থানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা রাখা না রাখার বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করে প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন কোটা বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে, আর বাতিল করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে 3% পোষ্য কোটা বহাল রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীদের টানা 16 ঘন্টা অনশনের পর কোটা বাতিলের বিষয়ে উপাচার্য প্রশাসনকে প্রধান করে রিভিউ কমিটি গঠন করা হয়। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, পোষ্য কোটা বাতিল করা না হলে পুনরায় আন্দোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকদের সন্তান তারা কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না, সো আমার মনে হয় যে এই জিনিসটা উঠে যাওয়াটাই বেটার। একজন মানুষ যদি 40 পেয়ে চান্স পায় আর একজন যদি 80 পেয়ে উপযুক্ত সাবজেক্ট পায়, তাহলে তো সেখানে মেধার মূল্যায়ন হলো না। এই প্রশাসনকেই বাতিল করতে হবে। যদি প্রশাসন বাতিল করতে না পারে তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর হব। কোটা বাতিল করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় কর্মকর্তা কর্মচারী পরিষদ। আমি সারা জীবন যে প্রতিষ্ঠানে সেবা দিব, যে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, যে ছেলে মেয়েদের স্বার্থে সহযোগিতার জন্য, কল্যাণের জন্য সারা জীবনটাকে আন্তরিকভাবে ব্যয় করব, সেই প্রতিষ্ঠানে যদি আমার পরিবারের ন্যূনতম সুবিধা না থাকে, তবে সেই সুবিধা নেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা করার চেষ্টা করব। প্রশাসনের করা রিভিউ কমিটির প্রধান জানান, সব পক্ষের সাথে আলোচনা করে প্রতিবেদন দেওয়া হবে। আর উপাচার্য বলছেন, ব্যক্তিগতভাবে কোটা পদ্ধতির বিরোধী হলেও ভর্তি উপকমিটির অধিকাংশ সদস্যের বিরোধিতায় পোষ্য কোটা বাতিল করা সম্ভব হয়নি। এর মাঝে শিক্ষকদের সাথে আমরা মতামত নিয়েছি, ছাত্রদের সাথে আমরা গতকাল বসেছিলাম, তাদের কথা শুনেছি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলবো, বলে সর্বশেষে একটা প্রতিবেদন আমরা দাখিল করব। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত এটাকে আর ফার্দার রিডাকশনের যে প্রস্তাবনাটা আমি এনেছিলাম এবং আমি বলেছিলাম যে আসলে যুক্তির নিরিখে এটা এইভাবে রাখা যায় না, সেটা আসলে শেষ পর্যন্ত ওখানে টেকেনি আর কি। অনেক সিনিয়র শিক্ষক মনে করেন পোষ্য কোটা শিক্ষকদের জন্য মর্যাদা হানিকর। কেউ 40% পেয়ে ভর্তি হবে, আর কেউ একটা ছেলে 65 পায়ে ভর্তি হতে পারবে না, কেউ ভালো সাবজেক্ট পাবে। এই জিনিসটাই আমার কাছে একজন শিক্ষক হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। রাষ্ট্র সংস্কারে পথ দেখাতে বিশ্ববিদ্যালয় মেধাবীদের বঞ্চিত করে চালু হওয়া কোটা পদ্ধতি সবার আগে বাতিল হওয়া উচিত বলেও মনে করেন এই অধ্যাপক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। এ সময় দেশের সকল প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে সকলকে তুলে ধরা উচিত বলে জানান তিনি। এর আগে শৈশবে কাটানো পুরনো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয় ছাত্রাবাস ঘুরে দেখেন তিনি। এই ব্যাপারটা আসলেই খুবই একটা কথা বলছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা তো চেষ্টা করতেছি যতটুকু পারা যায় নির্ভুল করে করার জন্য। এখন হাতে পাইলে পরে বুঝবো আদৌ আমাদের চেষ্টা কতটুকু ফলপ্রসূ হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। ভোর 5টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন, পরে হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন জামালপুর ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রবিজল শেখ, শাহজাল শেখ, পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার কাশেম আমজাদ হোসেন। নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। তারা সকলেই গত সোমবার দিবাগত রাতে ঢাকায় সবজি বিক্রি করে পিকআপ যোগে বাড়ি ফিরছিলেন। গত 16 বছরে শিক্ষা খাতে দেশের নানা প্রান্তে অবকাঠামোগত উন্নয়ন হলেও শুধুমাত্র নামের সাথে জিয়াউর রহমান থাকায় উন্নয়ন বঞ্চিত মুন্সিগঞ্জের মীর কাদিমের একটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ বিদ্যালয়টিতে ঝুঁকি নিয়েই চলছে শ্রেণী কার্যক্রম। বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে শতাধিক চিঠি দিল চরম বৈষম্যের শিকার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। শ্রেণীকক্ষগুলোর পলেস্তারা খুলে পড়ছে, ফ্লোর নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে গর্ত, দেয়ালগুলোতে উঁকি দিচ্ছে ফাটল। ফলাফলের দিক থেকে উপজেলার সেরা 2-এ থাকলেও বিবর্ণ চেহারা প্রতিষ্ঠানটির। এই চিত্র মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের। শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় এই দশা প্রতিষ্ঠানটির। নামের কারণে স্কুলটি আজও পর্যন্ত অবহেলিত, অবাঞ্ছিত। এখানে একটা শহীদ মিনার দরকার ছিল, শহীদ মিনার কয়েকবার বরাদ্দ হয়েছে, কিন্তু এই স্বৈরাচার সরকারের হুকুমে বিভিন্ন প্রকার চামচারা আমাদের এখানে কোনো একটা শহীদ মিনার করতে দেয় নাই। নতুন যে সরকার আসছে তারা যাতে স্কুলটার দিকে একটু টাকা। একসময় সহস্রাধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 450-এ। নানা সংকটে নাজেহাল শিক্ষার্থীরা। অনেক ময়লা ময়লা ভরা থাকে, তাই আমরা ওয়াশরুমে বসে চাইতে পারি। সরকার যদি আমাদের স্কুলটার দিকে তাকায় তাহলে অনেক ভালো হবে। যে আমাদের স্কুলে নামের কারণে সজ্জার নামের কারণে কোনো উন্নত। আমাদের চারদিকে একটা দেওয়াল চাই, আমাদের স্কুলে একটা গেট চাই নিরাপত্তার জন্য। প্রধান শিক্ষক বলছেন, গত 16 বছরে সংস্কারের জন্য শতাধিক চিঠি দেয়া হলেও মন গলেনি কোনো দপ্তরের। জাতীয় পর্যায়ে অফিস, পরিদপ্তর, অধিদপ্তরগুলিতে আমরা দরখাস্ত দিয়েছি, সেই দরখাস্তের কোনো প্রকার সাড়া পাইনি, আর্থিক সাহায্য পাইনি, সহযোগিতা পাইনি, এমনকি ধিক্কারিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে সুযোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতে সকল প্রতিষ্ঠান যেমন বরাদ্দ পাবে, এই প্রতিষ্ঠানটিও একই রকম হারে প্রয়োজনীয়তা নিরীক্ষে সমান বরাদ্দ পাবে। শ্রেণীকক্ষ সহ ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ ও সরকারিকরণের মাধ্যমে দীর্ঘদিন বঞ্চিত প্রতিষ্ঠানটিকে নতুন রূপ দেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তাদের দোসরদের চাঁদাবাজি ও দখল বাণিজ্য। কুষ্টিয়ার খোকসায় বিএনপির নাম ভাঙিয়ে জমি দখল আর লুটপাটের উৎসবে মেতেছে পতিত সরকারের দোসররা। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। সদরউদ্দিন খান আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা সভাপতি। তার গুন্ডা বাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন সদরউদ্দিন খান, কিন্তু তার অনুগতরা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য। নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে অন্যের জমি নিজের বলে দাবি করে চলছে দখল। বাধা দিতে গেলে নেমে আসে নির্যাতন। আমরা জন্মের থেকে দেখে আসছি আমাদের এই সার হচ্ছে জমিটা খাচ্ছে, এখন দেখতে তারা মাঝে মাঝে গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে, বাঁশ কাটিয়ে নিয়ে যাচ্ছে, অন্যায়ভাবে গাছ কেটে নেয়, আমাদের জমি দখল করে নেয়। বিল ছিল এখানে, বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির ঘাড়ে চেপে এরাই। স্থানীয়রা বলছেন, একসময় আওয়ামী লীগের ছত্রছায়া থাকলেও এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠছে বেপরোয়া। সবসময় তারা আওয়ামী লীগের নাম ভাঙায় বা আওয়ামী লীগের ক্যাডার হিসেবে তারা আমাদের গ্রামে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং করে তারা পার পেয়ে গেছে আওয়ামী লীগের শেল্টারে। তারাই এখন আবার পট পরিবর্তনের সাথে সাথে এরা বিএনপির নাম ভাঙায় এরা আবার একই কাজ করে যাচ্ছে। একদম মিথ্যা। মানে কি আপনি সারা গ্রামে জিজ্ঞেস করেন, একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে পারে সারা গ্রামে, বাধা দিনে বাদিল তো গাছ নিয়ে যেতে পারে নাকি? আমি বিএনপি করি, সমস্ত ইউনিয়নের সেক্রেটারি। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বিএনপি নেতাদের। তারা চাঁদাবাজি করছে, আমরা এর বিরোধিতা করি এবং আমরা দলীয়ভাবে এটা সমর্থন করি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন, আমরা আপনাদের সাথে আছি।
আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই কথাটা স্পেসিফিক হইতে হবে, যেমন সেটা দিলে সেটা আমরা দেখবো তদন্ত করে, যদি এরকম সত্যতা আছে সাথে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের চাঁদাবাজি ও দখল বাণিজ্য দূরের দাবি কুষ্টিয়াবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলস। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নে ভূমিহীনদের পরিবর্তে প্রভাবশালীর দখলে রয়েছে মধুপুর আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘর। এসব ঘরে লাগানো হয়েছে 3টি এসি, মেঝেতে রয়েছে টাইলসও। স্থানীয়রা বলছেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে এসব ঘর। যশোরের মনিরামপুরের মধুপুর আশ্রয়ণ প্রকল্পের 72 শতক জমির উপর 22টি ঘরের মধ্যে 6টি ঘর দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী। ঘরগুলোর 2টি ব্যবহার করছেন তার 2 স্ত্রী, 2টি ব্যবহার করছেন তার শ্যালিকা। শুধু তাই নয়, এসব ঘরে 3টি এসিও লাগিয়েছেন তিনি। সরকারি ঘরের পর ওই লাইনে উনি 6টা ঘর করে নিয়েছেন। ও জায়গায় ওর ঘরে টাইলস বসানো আছে, এসি লাগানো আছে। শুধু ঘর দখল নয়, সরকারি ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে 15টি ঘর থেকে 250 টাকা করে তুলেছেন তিনি। সবার কাছে 250 করে টাকা নিয়েছে 15 ঘরেতে। তা সে আছে কি সেই পর্যন্ত 50,000 টাকা সরকার আমাদের দেয়নি। সে টাকা দেয়নি এখনো পর্যন্ত, বললেই বলে কি আজ যখন আসে তখন দেব। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় জায়গাটি দখল করে কবলা রেজিস্ট্রি করেন আলতাফ হোসেন, পরে আশ্রয়ণ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। আমাদের দাবি যে এলাকায় তো গরিব গরিব মানুষ অনেক আছে, তারাই ওই ঘরের প্রাপ্য হোক। চেয়ারম্যান থাকা অবস্থায় আলতাফের ওই জায়গাটায় জোরপূর্বকভাবে দখল করে বসাই দেয়। ঘরটি আশ্রয়ণ প্রকল্পের হলেও জমি নিজের বলে দাবি করেছেন আলতাফ হোসেন। তবে যাচাই বাছাইয়ের দাবি করেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। যদি মামলা হলে না যান তা আপনার পরিবারের 12 জন লোক, আমি 12 শতক জমি দেবো আর আপনার ঘর বিন্দু 6টা, আর বাকি 70 শতক জমি আপনার ছেড়ে দিতে হবে। তারে নোটিশও করেছি, কিন্তু তিনি হাজির হয়নি। এমআরবে আমি এসিল্যান্ড মহাজের কাছে আমি অভিযোগ করেছি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয়ণে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা পরবর্তীতে নীতিমালা অনুযায়ী এবং হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করব। ইউনিয়নটিতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 59টি ঘর রয়েছে। এর মধ্যে মধুপুর মাঠপাড়ায় রয়েছে 37টি ঘর আর মধুপুরে রয়েছে 22টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার হরিনারায়ণপুরে শিবপুরে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দ্বারকা দাস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 1250 রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের দ্বারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডক্টর অ্যান্টনি অ্যালবার্ট সহ 4 জন চিকিৎসক ও মোট 14 সদস্যের একটি দল দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। টিকিট নিতে কোনো টাকা দেয় না, একেবারে ফ্রি, চোখ দেখায় ডাক্তার দিয়ে, আবার যার ওষুধের দরকার তারা ওষুধ নিয়ে দেয়। আমরা জানো যে চিকিৎসার সেবাটা আমরা পাচ্ছি বসুন্ধরার থেকে, এইটা আমরা বসুন্ধরার অনেক ধন্যবাদ জানাই। সাধারণত বয়স্কদের ছানির জন্য ক্ষীণদৃষ্টি হয় এবং অন্যান্য অপারেশনও এখান থেকে রোগীদের আমরা আমাদের হাসপাতালে নিয়ে বিনা পয়সায় আমরা সমস্ত চিকিৎসা দিয়ে থাকি এবং অপারেশনও করে থাকি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিচারক সংকট নেই, তারপরও প্রায় 1.5 লক্ষ মামলার জট কুমিল্লার আদালতে। বেশিরভাগই রাজনৈতিক ও মাদকের মামলা। বাদী বিবাদী ও সাক্ষীরা যথাসময় না আসায় দীর্ঘ হচ্ছে নিষ্পত্তির সময়। এদিকে ভুক্তভোগীরা ঘুরছেন বছরের পর বছর ধরে।
HM মহিউদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মামলার স্তূপ তৈরি হয়েছে কুমিল্লার আদালতে। নিষ্পত্তির গতি মন্থর, প্রার্থীদের অপেক্ষা বছরের পর বছর। রাজনৈতিক ফৌজদারি মামলা, নারী, শিশু এবং মানব পাচার সহ বিভিন্ন মামলার জটে আটকা প্রায় 2 লাখ আসামি। বিচার প্রার্থীরা দূর দূরান্ত থেকে এসে দিনের পর দিন আদালতে ধর্ণা দিলেও মিলছে না প্রতিকার। আমি ফল দোকানদার, ঠিক আছে, এখন আমাকে রাজনীতিভাবে আমাকে মামলা দিছে, ঠিক আছে। এই মামলা আজকে 9-10 বছর লাগে চালাতে চালাতে আমার কোনো বিচারও পাইতেছি না, আর আমারও সব শেষ, ঠিক আছে। বিদেশেও যাইতে পারতেছি না। কে বা কারা দুর্ঘটনা ঘটাইছে আমাদেরকে দোকান থেকে নিয়ে আসছে, আইসা আমাদের নামে একটা মিথ্যা মামলা দিয়েছে 2015 সালের 2 মাসের 6 তারিখ। ওইখানে আমাদেরকে থানায় নিয়ে মারধর করে আমাদেরকে চালান করে দেওয়া হয়। 10-12 বছর এরকম মামলার শুধু হাজিরা দিয়ে যাইতেছি, কোনো মামলার কোনো রায় দেখতেছি না, কোনো ইতিহাস দেখতেছি না। আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া বিচারক রয়েছেন 12 জন। তবে বিগত দিনে ঝুলে থাকা বিভিন্ন মামলায় 15,000 বিচার চলমান আছে। বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার ও আমলি সহ মোট মামলা রয়েছে 29,179টি। বিচারাধীন 27,837টি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা দায়রা জজ আদালত সহ আরও প্রায় 20,000 মামলা আটকা পড়ে আছে নিষ্পত্তির আশায়। শুধুমাত্র স্বাভাবিক পদ্ধতিতেই মামলার কিন্তু জট নিরসন হবে না। দিন দিন অপরাধ বাড়ছে, অপরাধ মামলা বাড়ছে, বিচারক যা আছে আরও কিছু আদালত এখানে বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। এক শ্রেণীর সাক্ষীদের উৎসাহের অভাব আছে, আবার পক্ষগণ স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী আনার চেষ্টা করেন না। কোথাও যদি আনেও, তাতেও সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে যারা সাক্ষ্যকে প্রকিউর করবেন, পিপিজিপি, তাদেরও আন্তরিকতার অভাব। এদিকে বিচারিক আদালত বাড়ানোর দাবি সরকারি কৌঁসুলিদের। প্রতি মাসেই কোন কোর্টে কয়টা সাক্ষী আসলো এবং যত পুরাতন মামলা আছে এগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগী ও আইনজীবীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। নড়াইলে বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1000 হেক্টর বেশি জমিতে রোপা আমন চাষ হয়েছে। নতুন ধানের দামেও সন্তুষ্ট চাষি। তবে বাজারে নানা কোম্পানির বীজ, কীটনাশকের মান নিয়ে অস্বস্তি প্রকাশ করে কৃষি বিভাগের প্রতি বাজার তদারকিতে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন তারা। অভিযোগ অস্বীকার করে কৃষি উপকরণের মান নিয়ন্ত্রণে তৎপর থাকার দাবি কৃষি বিভাগের। খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে প্রতিবেদন। দিগন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সোনালি পাকা ধান। যতদূর চোখ যায় হৈমন্তী বাতাসে দোল খাওয়া ধানের শীষের সোনালি হাতছানি। নড়াইলে রূপা আমন কর্তনের ভরা মৌসুম চলছে। এ নিয়ে ব্যস্ততার ছবি মাঠে মাঠে। মৌসুম জুড়ে প্রাকৃতিক দুর্যোগ সহ চাষের নানা প্রতিকূলতায় ঘুরে দাঁড়িয়েছে চাষিরা। ফলনও ভালো হয়েছে, দামও মিলছে ভালো। তবে বিভিন্ন কোম্পানির মানহীন বীজ, কীটনাশক ব্যবহারে ক্ষতিগ্রস্ত হবার অভিযোগ করে কৃষি বিভাগের উপর দায় চাপাচ্ছেন চাষিরা। ভুল ওষুধ দেওয়ার ফলে জমিতে ফলন কমে যায়। শুধুমাত্র নামেই কৃষি অফিস আছে, কৃষি অফিসের বিন্দু মাত্র কোনো তদারকি নাই। এবং কৃষি অফিসকে যদি কোনো কোম্পানি তাদের উৎকোচ দেয় তাহলে সব বীজই ভালো। কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকের স্বার্থ সুরক্ষায় কৃষি বিভাগ তৎপর রয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিসার তারা নিয়মিত দোকানগুলো পরিদর্শন করছে, করে তারা যদি কোনো এখানে ভেজাল বা কোনো অশুদ্ধ কোনো পেয়ে থাকে তাহলে তারা সেখানে তাদের জরিমানা করার ব্যবস্থা বা বিক্রয় বন্ধ রাখা বা সেখানে ধ্বংস করার ব্যবস্থা তারা করে থাকে। চলতি মৌসুমে জেলায় 42,900 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 44,000 হেক্টরে রূপা আমন চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুষ্টিয়ার মধুপুরের ঐতিহ্যবাহী কলার হাট। কেবল কুষ্টিয়াতেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে যায় এসব কলা। প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার কলা বেচা কেনা হয় বলে জানিয়েছেন
বিক্রেতারা। যদিও জায়গা সংকট সহ অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তাদের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর থেকেই চলে হাঁকডাক, ব্যস্ত হাতে কাটা হচ্ছে কলার কাঁদি, তুলে দেয়া হচ্ছে ক্রেতার ট্রাকে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশ ঘেঁষে মধুপুর কলার হাটে প্রতিদিনই বিভিন্ন জাতের কলা নিয়ে হাজির হন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। দিনে বেচাকেনা হয় 1.5 থেকে 2 কোটি টাকার কলা। চাষি কাটি নিয়ে এসে এই বাজারে বিক্রি হয়। ওই হরিণাকুণ্ড দেখা আছে আপনার এই কুষ্টিয়ার ভিতরে এসব জায়গায় সব জায়গায় কলা এই বাজারে হয়। যদিও সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আশানুরূপ লাভ পাচ্ছেন না কৃষকরা। আগের মতো তো এখন লাভ হয় না। এই সার ওষুধ জনের দাম এইরকম দিয়ে মোটামুটি আমাদের ওই ফসলে পেটে ভাতে সমান হয়। তবে হাটের জায়গা সংকট, অতিরিক্ত খাজনা আদায় সহ নানা অসুবিধার কথা জানালেন ক্রেতা বিক্রেতারা। এই যে আমরা এসে এখন সরকারি রোডের পরে গাড়ি আসছে, গাড়ি ঘুরে আসছে, আমরা কলা কিনতে পারছি। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেকটা হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে খুব আকুল আবেদন করছে যাতে একটু জায়গা আমাদের জন্য ব্যবস্থা করে দেয়, আমরা সেই জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারি। সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই কলা উৎপাদনের সাথে তো আমরা জড়িত। আমরা কৃষকদেরকে তার চাষবাস থেকে শুরু করে তার আন্তঃপরিচর্যা শুরু করে কলা একদম হারভেস্ট করা পর্যন্ত আমরা কৃষকদের সাথে থাকি এবং আমাদের পরামর্শ নিয়ে কৃষকরা কলা উৎপাদন করে তারপরে কৃষকরা তারা বাজারে বিক্রি করে। মধুপুরের এই হাট থেকে প্রতিদিন 40 থেকে 50 ট্রাক কলা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নরসিংদীর মাটি ও পরিবেশ কলা চাষের উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে কলার বাগান। স্বাদেও মানে ভালো, তাই এখানকার কলার চাহিদা দেশ জুড়ে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে সারা দেশে। অল্প খরচে লাভ বেশি, তাই কৃষকদের মুখেও ফুটছে হাসি। কৃষি বিভাগ বলছে কলা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে কলা বাগান রয়েছে। সাগর, অমৃত সাগর, সবরি, চাপা, গেরা সুন্দর সহ নানা রকম কলা। কম খরচে ভালো ফলন, বেশি লাভ হওয়ায় চাষিরা ঝুঁকছেন কলা চাষে। আমাদের এই কলা হলো সাগর, চাম্পা, সবরি আর হলো গেরা। খরচ কম হয়, খরচ কম হলে লাভ প্রচুর পরিমাণ। 300 গাছ লাগাইছি, মোটামুটি সরি বেচছি। হ্যাঁ, ভালোই। স্বাদে ও মানে অনন্য হওয়ায় নরসিংদীর কলার চাহিদা রয়েছে দেশব্যাপী। আর যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে বাগানে ভিড় করেন পাইকাররা। 350 গাছ হলেই মনে করেন যায় খেতে খুব ভালো কানে খেতে। 35,000 টাকা খরচ হয়, 1 লক্ষ টাকা, 1,20,000 এরকম বেচতে পারি আমরা। কৃষি বিভাগ বলছে কলা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। জেলাতেও যদি এই অমৃত সাগর কলা হয় সেখানে কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। কাজে এখানকার মাটি এবং আবহাওয়া এই কলার জন্য খুবই উপযোগী। নরসিংদীর কৃষকদের জন্য আমাদের যে কৃষি অধিদপ্তর কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। চলতি বছর জেলায় 2,315 হেক্টর জমিতে প্রায় 80,000 মেট্রিক টন কলা উৎপাদন হয়েছে। এখানকার অমৃত সাগর কলাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।